ওয়েলকাম আবার দ্য ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্মে। আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম চ্যাপ্টার সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরবর্তী পর্বে আন্তর্জাতিক সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। এখান থেকে যদি আমরা নাম্বার বিভাজনটা দেখি তাহলে আমরা দেখব 3টা এমসিকিউ এবং 3টে এসিকিউ, অর্থাৎ মোট 6 নাম্বার এখান থেকে আসবে। এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। তো আমাদের অবশ্যই এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে একদম ভালো করে বুঝে নিতে হবে, যাতে আমরা শর্ট প্রশ্নগুলো সবগুলোই পারি। তো এখান থেকে যে টপিকটা, সেই টপিকটা শুরু করার আগে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনীগুলো আমাদের জানতে হবে এবং পরবর্তী সময়ে যে গোটা বিশ্বের পরিস্থিতি কি হলো সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা অবশ্যই ছোট ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা একটু হলেও পড়েছিলাম, যেটা 1939 সালে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল 1945 সালে। তো এক্ষেত্রে আমরা দুটো শক্তির কথা জানতে পারি, অর্থাৎ দুটো শক্তির মধ্যে হয়েছিল, একটা আমরা দেখব মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি। তাহলে শর্ট প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন দুটো শক্তির মধ্যে হয়েছিল। তো আমরা দেখব মিত্র শক্তি এবং অক্ষ শক্তি। ভালো কথা। এবার যে কোনো যুদ্ধের অবশ্যই কোনো কারণ থাকবে, কোনো কারণ ছাড়া তো হবেই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত যে কারণটা সেটা আমরা দেখতে পাই পোল্যান্ড আক্রমণ। আমরা একটু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু দেখেন। পোল্যান্ড আক্রমণ, যেমন আমরা যদি দেখি সিপাহী বিদ্রোহ, যখন আমরা পড়েছিলাম সিপাহী বিদ্রোহের প্রকৃত যে কারণটা ছিল সেটা ছিল একটা বন্দুক, সেই বন্দুকটার নাম কিছু রাইফেল, এনফিল্ড রাইফেল। সেই যে বন্দুকটা, সেই বন্দুকটার যে টোটা বা কার্তুজ, সেই কার্তুজটা আমরা জানি যে গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি হয়। আমরা একটু পাস্টে চলে যাই। যে বন্দুকটার কথা আমরা বললাম সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল। এগুলো অবশ্যই আমরা পড়েছিলাম। এনফিল্ড রাইফেল অর্থাৎ যে কোনো একটা যুদ্ধ হোক বা বিদ্রোহ, একটা অবশ্যই প্রকৃতপক্ষে একটা কারণ থাকবে, যেটা মেইন কারণ, এবং তাকে কেন্দ্র করে যে আমরা পরবর্তীতে অনেক কারণ দেখতে পাই। তো সিপাহী বিদ্রোহের যে প্রকৃত কারণ সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল, যেটা আমরা দেখেছিলাম গরু এবং শূকরের চর্বি দিয়ে নাকি সেটা কার্তুজটা বা টোটাটা তৈরি হয়, এবং সেটা বন্দুকে পুড়তে হবে কীভাবে, যে সেটাকে একটা মোড়ক থাকবে, অর্থাৎ উপরে একটা আস্তরণ থাকবে, সেটাকে দাঁতে কেটে সেটাকে পুড়তে হবে, অর্থাৎ বন্দুকে। তো এই ক্ষেত্রে সেটা মুসলমান সম্প্রদায় হোক বা হিন্দু সম্প্রদায় হোক, এবার এক্ষেত্রে উভয়ই কি সেটাকে কি ব্যবহার করতে রাজি হবে, সেটাকে কেন্দ্র করেই পরবর্তীতে আমরা দেখলাম যে মঙ্গল পাণ্ডে যে ছিল, সেই মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর সেনা ছাউনিতে একটা আন্দোলন শুরু করে দিল, যেটাকে আমরা বলি সিপাহী বিদ্রোহ। এবং পরবর্তী সময়ে আমরা দেখি মিরাট বলে একটা জায়গা আছে, সেখান থেকে সেই আন্দোলনটা একদম গণরূপ ধারণ করলো। সেম একই রকম করে এখানেও আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, তাহলে আমরা দেখলাম প্রকৃত কারণ কি, পোল্যান্ড আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকৃত কারণ আমরা দেখতে পাচ্ছি পোল্যান্ড আক্রমণ। এবার পোল্যান্ড কি, একে কে আক্রমণ করলো সেটা নিয়েই বড় কথা। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে, অর্থাৎ সেই সময় আগে, আমরা একজন ব্যক্তির নাম জানি, সেটা হচ্ছে হিটলার। অবশ্যই একজন দুর্ধর্ষ ব্যক্তি এবং খুব খতরনাক ব্যক্তি হিটলার। সেই হিটলার, তাহলে এখানে আমরা দেখলাম যে একটা ব্যক্তির নাম পেলাম, সেটা হচ্ছে হিটলার। এবার আমরা কি দেখতে পাবো, যে হিটলার চেয়েছিল যে এবার একটা রাস্তা তৈরি করবে পোল্যান্ডের উপর দিয়ে। এবার আমাদের যদি দেশের উপর দিয়ে এখন যদি অন্য কোনো দেশ একটা রাস্তা তৈরি করে, অবশ্যই আমরা বারণ করব, অবশ্যই আমরা দিব না। কিন্তু সেই সময় আমরা জানি এই যে হিটলার একজন খুবই শক্তিশালী লিডার ছিলেন এবং খুবই প্রভাবশালী এবং দুর্ধর্ষ,
এবার যখনই আমাদের মধ্যে, এবার আমরা এখন নর্মাল অবস্থায় আছি ঠিক আছে, কিন্তু যখনই আমার পাওয়ার বেশি থাকবে তখনই আমরা একটু হলো কি হবে, যে একটু অহংকার বোধটা চলে আসবে এবং আমি সর্বেসর্বা এই চিন্তা ভাবনাটা অবশ্যই আমাদের মাথায় আসবে। তখন যখন আমার এইরকম পরিস্থিতি হয়ে যাবে যে আমার প্রচুর সক্ষমতা, তখন আমি যে কোনো দেশকে আমার নিজের হিসেবে ভাববো, যে আমি ওর উপর দিয়ে যদি আমি নিয়েও যাই কোনো কিছু, বা ওটাকে যদি আমি কি বলবো যে আক্রমণও করি, তবুও কিছু করতে পারবে না, কারণ ও তো ছোট দেশ এবং আমার সঙ্গে তো বিদ্রোহ করতে ওরা পারবেও না। তো এরকম তো সেম একই রকম করে হিটলারের মনে তাই হয়েছিল। এবার সে পোল্যান্ডের উপর দিয়ে একটা রাস্তা তৈরি করতে চাইল। এবার এই পোল্যান্ডের পক্ষ নিয়ে আমেরিকা আসলো। এবার আমেরিকা বলছে যে তোমরা যদি, অর্থাৎ হিটলারকে বলছে যে তোমরা যদি সেই পোল্যান্ডের উপর দিয়ে তোমরা রাস্তা তৈরি করো, তাহলে আমরা পোল্যান্ডের পক্ষ নেব এবং পোল্যান্ডের পক্ষ নিয়ে তোমার সঙ্গে আমরা বিদ্রোহ করব। তো এরকম পরিস্থিতি। কিন্তু ওটাই বললাম যে হিটলার তখন একদম দুর্ধর্ষ একজন সৈনিক এবং খুবই ক্ষমতাশালী, ওগুলো কোনো কিছুই গ্রাহ্য করলো না, যে সে ভাবছে যে কোনো ব্যাপার না। এর জন্য তখন হিটলার এই পোল্যান্ডের উপর আক্রমণ করলো। এবার যখনই পোল্যান্ডকে আক্রমণ করলো, তখনই ইউএসএ পোল্যান্ডের পক্ষ নিল। এবং যেদিন হিটলার পোল্যান্ডকে আক্রমণ করলো, ঠিক তার পরের দিনেই ব্রিটেন জার্মানিকে আক্রমণ করলো। তাহলে এই কাহিনীগুলো আমরা একটু দেখব, যে হিটলার যেদিন পোল্যান্ডকে আক্রমণ করলো, ঠিক তারপরের দিনে ব্রিটেন আবার কাকে আক্রমণ করে দিল? জার্মানিকে। তো এই নিয়েই তখন দুটো গ্রুপে ভাগ হয়ে গেল, যেটাকে আমরা দেখতে পাচ্ছি একটা মিত্র শক্তি এবং একটা আমরা দেখতে পাচ্ছি অক্ষর শক্তি। তো এবার মিত্র শক্তির যে গ্রুপে কোন কোন দেশগুলো, সেগুলো আমাদের জানতে হবে। তো মিত্র শক্তির পক্ষে কোন কোন দেশগুলো আছে? ইউএসএ, ফ্রান্স, ইউএসএসআর, তখন রাশিয়া হয়নি, পুরো নাম ছিল ইউএসএসআর, এবং ব্রিটেন। তাহলে এই কয়েকটা দেশকে নিয়ে হচ্ছে মিত্র শক্তি। তাহলে বোঝা গেল মিত্র শক্তির পক্ষে কোন কোন দেশগুলো আছে? ইউএসএ, ফ্রান্স, ইউএসএসআর, ব্রিটেন, পরবর্তীতে আমরা চায়নাও দেখি। এটা গেল। এবার যদি আমরা সেই সময় দেখি যে ভারত তাহলে কোন গ্রুপে ছিল, 1945 সালের বা 1939 সালের আগে ইন্ডিয়া কাদের আন্ডারে ছিল? ব্রিটেনের আন্ডারে। তাহলে ব্রিটেন যদি মিত্র শক্তির পক্ষে হয়, তাহলে অলরেডি ইন্ডিয়াও মিত্র শক্তির পক্ষে। তাহলে আমরা প্রথম পর্বে দেখলাম যে ইউএস মিত্র শক্তির গ্রুপে এই দেশগুলো আছে। অন্যদিকে আমরা দেখব অক্ষর শক্তি। অক্ষর শক্তির পক্ষে কোনগুলা? জার্মানি, জাপান, ইটালি, স্পেন, এগুলো। তাহলে অক্ষর শক্তির পক্ষে এই দেশগুলো আছে। তাহলে এখান থেকে আমাদের শর্ট প্রশ্ন আসতে পারে যে মিত্র শক্তির পক্ষে কোন দেশগুলো ছিল, অথবা এমন একটা প্রশ্ন দিল যে নিম্নলিখিত দেশটির মধ্যে কোন দেশটি অক্ষর শক্তির মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো এরকম, তাহলে মনে করে দেওয়া হলো জার্মানি, তার মানে জার্মানি মিত্র শক্তির মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে পোল্যান্ডকে আক্রমণ করলো হিটলার, অন্যদিকে আমরা দেখলাম যে ব্রিটেন, সে ব্রিটেনকে আক্রমণ করলো কে? ব্রিটেন আক্রমণ করলো জার্মানিকে। এই নিয়ে তখন দুটো গ্রুপ হয়ে গেল। এবং যেদিন থেকে প্রথম যে ডেটটা আমরা ধরবো, সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর 1939, এই ডেট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তাহলে বোঝা গেল, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুটা হচ্ছে 1 সেপ্টেম্বর 1939, এবং এন্ড যদি আমরা দেখি, এন্ড মানে শেষ কবে? 2 সেপ্টেম্বর বাট 1945। বোঝা গেল। তাহলে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু 1 সেপ্টেম্বর 1939 এবং শেষ হয় 2 সেপ্টেম্বর 1945।
তাহলে এই পর্যন্ত আমরা এটা দেখলাম। তাহলে এই দীর্ঘ 6 বছর একটা দুর্ধর্ষ একটা যুদ্ধ চলছিল দুপক্ষের মধ্যে, কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পাই যে এবার আমেরিকা প্রথম পারমাণবিক একটা শক্তিধর রাষ্ট্র ছিল। তখন আমরা কি জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শেষ হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল যখন আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি বলে দুটো শহর আছে, হিরোশিমা ও নাগাসাকি শহরের উপর কি পড়লো? পারমাণবিক বোমা ফেললো। পারমাণবিক বোমা কবে? হিরোশিমার উপর ফেলেছিল 6 আগস্ট 1945 অ্যান্ড নাগাসাকির উপর 9 আগস্ট 1945। তাহলে অবশ্যই এগুলো মনে রাখতে হবে যে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। আমেরিকা কি করলো? জাপানের হিরোশিমা এবং নাগাসাকি যে দুটো শহর আছে সেই শহরের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করলো, এবং যার যে ভয়াবহ যে একটা পরিণতি সেটা আমরা দেখতে পাই, এবং সেটার যে ফলাফল বা প্রভাব আমরা পরবর্তী অনেক বছরও দেখি যে সেখানকার পরবর্তী যখন নতুন প্রজন্মরা যারা আসে তাদের মধ্যে অনেকেই বিকলাঙ্গ হয়। তো এগুলো প্রভাব। তো এই পর্যন্ত গেল। এবার দুটো বোমা নিক্ষেপ করা হয়েছিল এই হিরোশিমার উপর। একটা হচ্ছে ফ্যাটম্যান যে বোমাটা নিক্ষেপ করা হয়েছিল, অ্যান্ড নাগাসাকির উপর লিটিল বয়। তাহলে এগুলো আমাদের জানতে হবে। এখনো কিন্তু আমরা মেইন যে টপিক সেটার মধ্যে ঢুকে নেই, আমরা জাস্ট একটু ইতিহাসটা দেখছি যে তার কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা এবং কিভাবে শেষ হলো। তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি আমরা প্রত্যক্ষ কারণ দেখি তাহলে পোল্যান্ড আক্রমণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে দুটো শক্তি ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি এবং অপরটা হচ্ছে অক্ষয় শক্তি। এখান থেকে আমাদের কি দেখতে হবে? মিত্র শক্তির মধ্যে কোন কোন দেশগুলো পড়ছে এবং অক্ষয় শক্তির মধ্যে কোন কোন দেশগুলো পড়ছে। তারপরে আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় এবং শেষ কবে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শেষ হয়েছিল সেটা আমরা দেখলাম যে যখন জাপানের হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, তারপরেই আমরা দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। আর সমাপ্ত কবে হয় আমি ডেটটা কবে বললাম? 2 সেপ্টেম্বর 1945। এই তারিখটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এন্ড হয়। তাহলে 2 সেপ্টেম্বর 1945 এই তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। কিভাবে সমাপ্ত হলো সেটা আমরা দেখলাম যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে, কারণ পরবর্তীতে সবাই গোটা বিশ্ব তখন একদম আতঙ্কিত হয়ে পড়লো। এর ফলে তখন অন্য কোনো দেশও আর চাইবে না যে আমরা যুদ্ধটাকে কন্টিনিউ করি। তো এই পর্যন্ত বোঝা গেল তাহলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে হয়েছিল, কিভাবে সমাপ্ত হলো। এরপরে আমরা মেইন যে টপিক সেটার মধ্যে প্রবেশ করব। ভালো কথা। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কি দেখি যে আমরা দেখলাম যে কোন শক্তি জয়ী হলো? মিত্র শক্তি। তাহলে প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন শক্তি জয়ী হয়েছিল? মিত্র শক্তি। আর কোন শক্তি পরাজিত হলো? অক্ষয় শক্তি। অক্ষয় শক্তি। মিত্র শক্তির মধ্যে যে চারটা বা দেশগুলো আমরা দেখলাম তার মধ্যে পরবর্তী সময়ে ইউএসএসআর অর্থাৎ রাশিয়া এবং ইউএসএ এদের প্রভাব বৃদ্ধি হতে লাগলো। বাকি যে দেশ ব্রিটেনের ক্ষমতা পরবর্তী সময়ে আমরা দেখি কমে যায়। এর ফলে যে পরবর্তী যে দুটো দেশ সব থেকে শক্তিশালী হয়ে উঠলো সেটা হচ্ছে ইউএসএসআর এবং ইউএসএ। এবার একটা প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে যে আমরা পরবর্তী সময় যখন ঠান্ডা লড়াইটা দেখব, কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াইকে ইংলিশে কি বলে? কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল? ইউএসএসআর এবং ইউএস এর মধ্যে।
এবার আমরা যখন সবাই একসঙ্গে যুদ্ধ করলাম, মিলেমিশে একদম লড়াই করলাম, তার পরবর্তীতে এমন কি হলো যে আমাদের মধ্যেই আবার রেষারেষি হয়ে গেল, সেগুলো সম্পর্কে আমরা দেখব। এদিকে একটা মনে রাখতে হবে, ইউএসএসআর যে দেশটা, এটা হচ্ছে সাম্যবাদী নীতিতে বিশ্বাস করে। সাম্যবাদী জিনিসটা কি জিনিস? ওইখানে একটা সরকার থাকবে এবং সরকার গোটা দেশটাকে পরিচালনা করবে সবার জন্য। কিন্তু উল্টো দিকে আমরা দেখি ইউএসএ এটা হচ্ছে পুঁজিবাদী, এই পুঁজিবাদী নীতিতে বিশ্বাসী। তাহলে আমরা এখানে দেখলাম যে ইউএসএসআর কি সাম্যবাদী নীতিতে বিশ্বাসী। সাম্যবাদী অর্থাৎ সেই দেশে একটা সরকার থাকবে এবং সরকার সেই দেশটাকে পরিচালনা করবে। এবং ইউএসএ এটা হচ্ছে পুঁজিবাদী কি জিনিসটা? এখানে হচ্ছে মূলধনের উপর নির্ভর, অর্থাৎ এখানে আমরা বেশিরভাগ দেখব প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ। তো এরকম। তাহলে এবার আমরা যদি একে অপরের যদি একটা মতাদর্শগত যদি অমিল থাকে, তাহলে কি কোনো সময় মিল হবে? কখনোই মিল হবে না, তাই তো? শুধুমাত্র এটা ওই দেশের ক্ষেত্রেও না, বাস্তব জীবনেও, তাই না? যে বাস্তব জীবনেও কি হয়, যে যদি মতাদর্শগতভাবে মিল না হয়, তাহলে পরবর্তীতে সেপারেট, এগুলো আমরা দৈনন্দিন দেখতেই পাচ্ছি। যে প্রাথমিক অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, যে ঠিকই আছে, সবকিছুই বুঝতেছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলছি যে এটা পূর্ব দিক হবে আর ও বলছে পশ্চিম দিক। তাহলে এইভাবে কি তখন আর থাকবে? এর ফলে তখন পরবর্তী সময়ে বাস্তব জীবনের ক্ষেত্রেও সমস্যাগুলো এটা নিয়ে হয়, যে মেইনলি হচ্ছে মতাদর্শগত একটা যে পার্থক্য। তাহলে ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে যে প্রধান যে একটা পার্থক্য, সেটা হচ্ছে মতাদর্শগত। বারবার বলছি, এই ইউএসএসআর ছিল সাম্যবাদী নীতিতে বিশ্বাসী এবং ইউএসএ ছিল পুঁজিবাদী নীতিতে, অর্থাৎ মেইনলি এখানে প্রাইভেটাইজেশন। এরকম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন এদের এবার ইউএসএ মনে মনে একে দেখতে পাচ্ছে না, এবং ইউএসএসআরও ইউএসএ বা যে বাকি যে আমরা ব্রিটেন, ফ্রান্স, এই যে দেশগুলো, এগুলোকেও সে একটা সন্দেহের চোখে দেখছে। কিন্তু যেহেতু আমাদের লড়াই একসঙ্গেই করতে হবে, তার জন্য চুপচাপ, যে আগে আমাদের যে মেন লক্ষ্য সেটা হোক, তার পরবর্তীতে হবে এগুলো কি হয়। তো এই পর্যন্ত। তো এইখান থেকেই আমরা এই কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ে প্রবেশ করছি। তাহলে আগের ইতিহাসগুলো বোঝা গেল, কিভাবে শুরু হলো, কিভাবে আসলো, তারপরে কিভাবে এই ঠান্ডা লড়াইয়ের মধ্যে আমরা প্রবেশ করছি, সেটা আমরা এখান থেকে চালু করব। তো মেনলি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ওই মতাদর্শগতভাবেই, এবং পরবর্তীতে আমরা আরো অনেক কারণগুলো দেখব। এবার ঠান্ডা লড়াই কথাটার অর্থটা হচ্ছে কি, না যুদ্ধ না শান্তি, এরকম একটা পরিস্থিতি। অর্থাৎ এবার কি হচ্ছে, এবার আমাদের মধ্যেই যদি হয় যে আমরা কোনো সময় বেশ আগে আমরা বেশ ভালো বন্ধু বান্ধবী ছিলাম, পরবর্তী এমন কিছু হলো যে আমরা মনে করো যে তাকে দেখলে আমরা এড়িয়ে চলছি, তাই না? বা মনে করো যে ও কি করছে, আমার মনে একটা সন্দেহ যে ও মনে করো যে আমাদের সামনে ও অন্য কারোর সাথে কথা বলছে, এবার আমাদের মনে কি হবে, সে মনে ঠিক আমার সম্পর্কেই কথা বলছে। একই রকম সেও ভাবছে যে ঠিক সে আমার সম্পর্কেই কথা বলছে, ঠিক আছে। একই রকম করে যদি আমরা দেখি যে নাম্বার মনে করো যে ও বেশি পেল, এবার আমরা এদিকে আলোচনা করছি, এবার সে কিভাবে যে আমি নাম্বার বেশি পাচ্ছি না, তার জন্য হিংসা হচ্ছে, ঠিক আছে। এবার ওর চেষ্টা করবে কি, যে আমার নাম্বারটা কিভাবে কমানো যায়। তো এইরকম একটা পরিস্থিতি। তো এবার এখানে আমরা কি ডাইরেক্ট হিট করছি, বা আমরা ডাইরেক্ট কোনো কটু কোথাও বলছি না, ঠিক আছে, কিন্তু মনে মনে একটা মনে করো যে একটা ঠান্ডা লড়াই চলছে। ওই এবার আমরা তখন কোথায় কোথায় আমরা কি বলি, যে ধর ওদের মধ্যে এখন ঠান্ডা লড়াই চলছে, ঠিক আছে। তো কোল্ড ওয়ার, তা বোঝা গেল ঠান্ডা লড়াই মানে পরিস্থিতিটা কি। এবার দুটো দেশের মধ্যে, ইউএসএ এবং রাশিয়ার মধ্যে এরকম পরিস্থিতি। এবার কেউ কাউকে ডাইরেক্ট অ্যাটাক করছে না, এবার শুধুমাত্র ভয় দেখানোর জন্য কেউ হয়তো সীমানায়, ইউএসএ রাশিয়ার সীমানায় কি করছে, সৈন্যবাহিনী মোতায়েন করছে, বা বড় বড় ট্যাঙ্ক, তারপর যে পারমাণবিক যে অস্ত্র, সেগুলো বসায় রাখছে, কিন্তু কেউ কাউকে ডাইরেক্ট হিট বা অ্যাটাক করার সাহস পাচ্ছে না। তা বোঝা গেল এই বিষয়টা, যে ঠান্ডা লড়াই কথাটা মানেটা হচ্ছে তাহলে এটাই, যে প্রত্যক্ষ যুদ্ধ নয়, যুদ্ধের উদ্বেগ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ওইরকম। তাহলে মানে সবাই ভাবছে কি, যেমন আমরা কয়েকদিন আগে আমরা যদি দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম কোনো সময় ভারত, এবার যখন কয়েক বছর আগে আমরা দেখলাম যে ভারত একদম রেডি হয়ে আছে
যে পাকিস্তানের উপর অ্যাটাক, এরকম সবাই কি ভাবছে যে এবার মনে হয় যুদ্ধ লাগো লাগো হয়েই আছে, এবার মনে হয় যুদ্ধ হবেই, কিন্তু কি হলো? তো এইটাই হচ্ছে ঠান্ডা লড়াই। তো বোঝা গেল এটুকু। এবার এবার যে কোনো একটা নতুন শব্দ যখন আমরা ইউজ করব, সেটা তো একটা কেউ না কেউ একটা প্রবক্তা থাকবে। এবার ঠান্ডা লড়াই ওটা কোনো আগে থেকে কোনো শব্দই ছিল না, এবার কেউ না কেউ হয়তো সেটা প্রথম বলল এবং তারপরে ওটা জনপ্রিয়তা লাভ করলো, তাই না? যেমন বর্তমানে যদি আমরা দেখি, এখন বর্তমানে আমরা ইউটিউব বা ফেসবুকের যুগে অনেক ধরনের কথা এখন খুব প্রচলন হচ্ছে কিনা, যেমন মিমসগুলো, তাই না? যেমন হ্যাঁ, তো ঠিক আছে, তো এইরকম এবার ওগুলো দেখ, এবার যদিও আমি সোশ্যাল মিডিয়া অতটা থাকি না, তবুও কোনো সময় ইউটিউবে একটু শর্ট সেগুলো দেখতে গিয়ে দেখি যে অনেকগুলো দেখবি যে মিমস, যেমন উদাহরণ হিসাবে কি বলা যায়, অনেক কিছুই তো, যেমন পিছে দেখো পিছে, তাই না? তো এবার ওইটা কি আগে কোনোদিনও ছিল না, এখন দেখ যে সব কিছুতেই মনে করো যে ওইটা ঢুকে দিচ্ছে বা অন্য কিছু। তাহলে এই যে সেটা, যেমন আমরা কয়েক বছর বা কয়েকদিন আগেই না দেখলাম কাঁচা বাদাম, তো এই যে ভুবন কি বাধ্যকর নাকি, তো এটাই ঠিক আছে, বাস্তবের সঙ্গে যখন তুই রিলেট করে পড়বি তাহলে তোর মনে থাকবে বা তোমাদের মনে থাকবে এটা। তো সেম একই রকম করে এখানে যে ঠান্ডা লড়াই যে কথাটা, সেই ঠান্ডা লড়াই কথাটা আমরা দেখতে পাই যে সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, ঠিক আছে, উইনস্টন চার্চিল। তাহলে প্রশ্ন আসতে পারে যে উইনস্টন চার্চিল কে ছিলেন? তাহলে সেই সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার তিনি একবার যখন আমরা দেখলাম যে মিত্রশক্তি জয়ী হলো, এবার মিত্রশক্তির মধ্যে ব্রিটেনও ছিল, কিন্তু আমরা কি দেখলাম যে ব্রিটেনের প্রভাব একটু হলেও কমে গেছে এবং ইউএসএ এবং রাশিয়ার প্রভাব সব থেকে বৃদ্ধি পেল। তো এই ক্ষেত্রে একবার এই উইনস্টন চার্চিল একটা কলেজ আছে ওয়েস্টমিনস্টার কলেজ, সেখানে একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতার নাম হচ্ছে ফুলটন বক্তৃতা, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে ফুলটন বক্তৃতা। সেই ফুলটন বক্তৃতায় তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি বললেন যে আমরা আশা করেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্রশক্তি জয়লাভের ফলে যে আশার আলো দেখা দিয়েছিল সেটার মধ্যে একটা কি পড়ে, ছায়া পড়ে। এবার ছায়া পড়া মানে কি, এবার তিনি একটা বেশ ইংলিশ কোটেশন ইউজ করেছিলেন, অ্যান আয়রন কার্টেন। কার্টেন মানে কি, পর্দা, ঠিক আছে, কার্টেন মানে হচ্ছে পর্দা। এবার আমরা কোনো সময় কোথায় বলি যে পর্দার আড়ালে কি চলছে আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? এবার পর্দার আড়ালে যেমন মনে করো যে আমরা কোনো কিছু একটা অফিসে গেলাম, সেই অফিসের ধরো যে আমাদের কোনো একটা কাজ আছে, এবার ও আমাকে একটা আলাদা রুমে নিয়ে গেল, সেখানে ওর এবং আমার মধ্যে কি আলোচনা হলো সেটা বাইরের থেকে কেউ কি বুঝতে পারবে? তো সেম একই রকম হচ্ছে এটা পর্দা। তো তিনি উইনস্টন চার্চিল বললেন যে এই যে বাল্টিক উপসাগর থেকে এড্রিয়াটিক উপসাগর পর্যন্ত, যেমন আমরা কি বলি কন্যাকুমারী টু একেবারে কন্যাকুমারী টু আরেকটা কি বলা হয় যে ধরো যে এরকম, তো এই পর্যন্ত অর্থাৎ ভারতের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা কি পর্দা চলছে, সেটাকে আমরা কি বলছি, অ্যান আয়রন কার্টেন। এবং পর্দার আড়ালে যে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো উইনস্টন চার্চিল এই কথাটাই বলেছিলেন। পরবর্তী সময়ে আমরা আরেকজন ব্যক্তির নাম দেখতে পাই, বার্নার্ড বারুচ, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, নামটা অবশ্যই মনে রাখতে হবে, বার্নার্ড বারুচ। এই যে বার্নার্ড বারুচ, তিনি প্রথম এই যে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই এই কথাটা ব্যবহার করেন। কবে? 1948 সালের 24শে অক্টোবর। ডেটগুলো খুব মনে রাখতে হবে অবশ্যই। তাহলে যদি পরীক্ষায় আসে যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন, অপশনের মধ্যে যদি থাকে বার্নার্ড বারুচ, তাহলে বার্নার্ড বারুচ রাইট করতে হবে। এবং যদি বার্নার্ড বারুচ দেওয়া না থাকে, আরেকজন ব্যক্তির নাম আমরা পাই, ওয়াল্টার লিপম্যান। মনে থাকবে, একজন ব্যক্তি হচ্ছে ওয়াল্টার লিপম্যান, তিনি পরবর্তী সময়ে এই কথাটা জনপ্রিয়তা করেছিলেন। তাহলে বারবার বলছি, যদি ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন, অপশনের মধ্যে যদি বার্নার্ড বারুচ থাকে অবশ্যই বার্নার্ড বারুচ টিক করব, আর যদি বার্নার্ড বারুচ না থাকে তাহলে ওয়াল্টার লিপম্যানকে আমরা কারেক্ট বলে ধরে নেব। তাহলে এইটুকু বোঝা গেল যে ঠান্ডা লড়াইটা কি এবং ঠান্ডা লড়াই যে শব্দটি সেটা কে প্রথম প্রচলন করেছিলেন, তারপরে এগুলো। এবার
যেটা এইখান থেকে মেনলি খুব আসে, এই ঠান্ডা লড়াই সম্পর্কে অনেকে অনেক অভিমত দিয়েছিলেন, তার মধ্যে আমাদের এগুলো অবশ্যই দেখতে হবে এবং এগুলো মুখস্থই করতে হবে, না হলে ভুলে যাবে। ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন, তাহলে প্রশ্ন আসতে পারে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছিলেন? ফ্রিডম্যান। অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এখান থেকে এরকমই আসতে পারে। এবং ঠান্ডা লড়াই হলো গরম শান্তি, এটা কে বলছেন? বার্নেট। অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ফ্রিডম্যান, আবার বলছি, ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন, তাহলে ফ্রিডম্যান ঠান্ডা লড়াই গরম যুদ্ধ বলেছে, তাহলে প্রশ্ন আসতে পারে ঠান্ডা লড়াইকে কে গরম যুদ্ধ বলেছেন, অথবা ঠান্ডা লড়াই সম্পর্কে ফ্রিডম্যানের অভিমত কি। তাহলে দুইটাই হয়ে গেল। একই রকম করে বার্নেট কি বলেছেন সেটা দেওয়াই আছে, গরম শান্তি। ওয়াল্টার রেমন্ড বলেছিলেন যে এমন একটা পরিস্থিতি যেখানে যুদ্ধে অবতীর্ণ না হয়েও অত্যন্ত বিরোধিতাপূর্ণ পরিবেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হয়। তো এটা গেল। তাহলে এগুলো অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে যে বার্নার্ড কি বলেছিলেন, ফ্রিডম্যান কি বলেছিলেন, ওয়াল্টার রেমন্ড কি বলেছিলেন। তাহলে এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? আবার বলেছি যে ঠান্ডা লড়াই কিভাবে চালু হলো। ঠান্ডা লড়াইয়ের যদি আমরা আগের কাহিনীগুলো দেখি, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা বললামই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জয়ী হলো, কারা পরাজিত হলো, এগুলো আমরা দেখলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির মধ্যে কারা ছিল, অক্ষয় শক্তির মধ্যে কারা ছিল, এগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট পার্টে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ঠান্ডা লড়াইকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়। মনে দেখবে ঠান্ডা লড়াইকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয় এবং প্রত্যেকটা পর্যায়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিতর থেকে প্রশ্ন আসতে পারে যে কোরিয়া সংকট বা পারস্য সমস্যা এগুলো কোন পর্যায়ে হয়েছিল। তো এবার কোনো কোনো বইয়ে ঠান্ডা লড়াইকে 6টি পর্যায়ে ভাগ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে 5টি ভাগে ভাগ করা হয়। তো এখানে আমরা 5টা ভাগেই দেখব। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেতাত পর্যায় কি, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যে টপিকগুলো দেখব প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। এই যে পর্যায়ের যে সময়কালটা অবশ্যই মুখস্থ করতে হবে, ডাইরেক্ট পরীক্ষা দিতে পারে যে ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে, তাহলে কোন সময়টাকে আমরা ধরবো? 1945 টু 1949। দ্বিতীয় পর্যায়কে আমরা ধরবো 50 টু 53। তৃতীয় পর্যায়কে ধরবো আমরা 53 টু 59। চতুর্থ পর্যায় 59 টু 62 অ্যান্ড দেতাত পর্যায় 62 টু 73 অ্যান্ড লাস্ট পিরিয়ড ইজ 73 টু 90। তো এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে যে কোনটা কোন পর্যায় এবং সময়কালটা আমাদের দেখতে হবে। তাহলে এইটুকু আগে দেখে নাও যে সময়কালটা একটু দেখে নাও, তারপরে আমরা প্রথম পর্যায়টা সম্পর্কে আলোচনা করছি। এখানে আমরা যে দেখব পরবর্তী সময় যখন আমরা একটা কথা বলতে পারি যে যখন ওই যে বারবার যেটা বলছি যে মতাদর্শগত একটা পার্থক্য, মতাদর্শগত পার্থক্য যখন সবাই এক সাইডে এবার আমি অন্যদিকে, তখন ওদের তো একটা পরিকল্পনা থাকবেই যে ওকে হেয় করা বা ওকে ছোট করা বা দুর্বল করা। এবং পরবর্তী সময়ে যেহেতু আমিও একজন শক্তিশালী একটা রাষ্ট্র, তবে অবশ্যই দুর্বল করার চেষ্টা করবে, কারণ তাদের মধ্যে একটা ভয় থাকবেই যে এর নীতিগুলো যদি এখন সবাই গ্রহণ করে তাহলে তো আমরা আবার দুর্বল হয়ে পড়বো। তো এটা তো প্রথম পর্যায়ে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা আমরা দেখছি। তো এইটুকু আগে বোঝা গেল যে পর্যায়গুলো কি কি। প্রথম পর্যায় তাহলে আমরা সালটা কি দেখতে পাচ্ছি 1945 থেকে 1949। এখানে মেইনলি আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, তখন যে অক্ষয় শক্তি যে আছে, অক্ষয় শক্তি কি হলো? পরাজিত হলো। অক্ষয় শক্তি পরাজিত হলো এবং যখন আমরা প্রাচীনকালে বা রাজার সময়ে আমরা দেখেছিলাম যখন এক রাজা অন্য রাজার রাজ্যকে আক্রমণ করে এবং যে রাজা পরাজিত হলো সেই রাজ্যের যে দায়িত্ব বা ক্ষমতা সেটা জয়ী রাজা এসে করে নেয়। অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা কি দেখি
যে সেই রাজা জয়ী রাজা পরাজিত রাজার সাথে চুক্তি বা সন্ধি করে। একটু আমরা ইতিহাসে চলে যাচ্ছি। দুটো দেশের রাজ্যের মধ্যে লড়াই হলো, এই রাজা এই দেশের বা এই রাজ্যের যে রাজাকে পরাজিত করলো, পরাজিত করার পরে যে এবার কি হলো, যে হয় এই জয়ী রাজা ডাইরেক্ট পরাজিত রাজার যে অঞ্চল সেটাকে নিজের অধিকারে আনতে পারে, অথবা কি করতে পারে, সেই রাজার সঙ্গে চুক্তি করতে পারে বা সন্ধি করতে পারে। এবার চুক্তি বা সন্ধি করতে গেলে তখন অবশ্যই জয়ী যে রাজ্যটি সে তার নিজের দিকটাই আগে দেখবে, এবং সেই জয়ী রাজা পরাজিত রাজাকে বলল যে আমরা যে যুদ্ধ করলাম সেই যুদ্ধে তো আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেই ক্ষতিপূরণ আমাকে লাগবে। এবার কি হবে, ক্ষতিপূরণ দিতে হবে, সেটা হয়তো টাকার একটা পরিমাণ ধার্য করা হলো। যেমন আমরা যদি দেখি টিপু সুলতান খুব একজন শক্তিশালী এবং রাজা। টিপু সুলতান ইংরেজদের সঙ্গে মনে করো যে অধীনতামূলক মিত্রতা নীতি আমরা পড়েছিলাম ইতিহাসে। অধীনতামূলক মিত্রতা নীতিতে কি বলা হয়, যে রাজ্যটি বা যে অঞ্চলটি সেই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই রাজ্যের মধ্যে একদল ইংরেজ সৈন্য থাকবে, এবং সেই ইংরেজ সৈন্যের যে ভরণ পোষণ সেটা কে গ্রহণ করবে, সেই রাজ্য গ্রহণ করবে, এবং সেই রাজ্য তার বদলে সেই রাজ্যের কিছুটা অঞ্চল ইংরেজদেরকে দিতে হবে। এবং সেই রাজ্য অর্থাৎ যে রাজ্যটি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করলো সেই রাজ্যটি ইংরেজদের বা সেখানকার যে দায়িত্ব থাকবে তার অনুমতি ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি বা শান্তি একটা বা যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তো এই দিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এক পক্ষ মানে এক পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেই কূটনৈতিক পদ্ধতিতে সেই রাজ্যটাকে গ্রহণ করা হলো কিনা। তো এক্ষেত্রে তখন এই যে টিপু সুলতান, সেই টিপু সুলতান এই নীতিটাকে গ্রহণ করবে না, ঠিক আছে। এই ফলে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই শ্রীরঙ্গপত্তমের সন্ধির দ্বারা সেটাকে নিয়েই নেওয়া হয়, এবং টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল বা লড়াই হয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ টিপু সুলতানের উপর অনেক ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হয়। বোঝা গেল এইটুকু? সেম একই কাহিনী আমরা দেখবো এবার অক্ষয় শক্তির ওপর। তাহলে অক্ষয় শক্তি যখন পরাজিত হলো এবং মিত্র শক্তি যখন জয়ী হলো, তখন সেই মিত্র শক্তির যে দেশগুলো সেই দেশগুলো পরবর্তী সময় অক্ষয় শক্তির উপর চাপ দিবে কিনা, যে এবার আমরা এখন একটু চুক্তির মধ্যে বসি বা শান্তির মধ্যে বসি, অথবা একটা আলাপ আলোচনার মধ্যে আসি যে আমাদের যে এত ক্ষয়ক্ষতি হলো এর ফলে তো ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণের বা পরবর্তী সময়ে এই উদ্দেশ্যে আমরা দেখি একটা পোটসডাম সম্মেলন হয়। এই যে পটসডাম সম্মেলন, তার মনে থাকবে পটসডাম সম্মেলনটা কি, এবং এই পটসডাম সম্মেলনের উদ্দেশ্যটা কি ছিল, যে ওই অক্ষয় শক্তির উপর বিভিন্ন ধরনের অক্ষয় শক্তির মধ্যে আলোচনা করা। এবং এই পটসডাম সম্মেলনে কারা নেতৃত্ব দিয়েছিল, মিত্র শক্তির যে মিত্র শক্তি, এই মিত্র শক্তির দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বোঝা গেল? পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী যখন আমরা যেটাকে বলি বিদেশ মন্ত্রী। তো এই মিত্র শক্তির দেশের যে পররাষ্ট্রমন্ত্রী, তাদের মধ্যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী তার নাম ছিল মলোটোভ। খুব ইম্পর্টেন্ট নাম। দেখলাম মলোটোভ। এবার মলোটোভ মলোটোভ যে সকল প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো বাকি দেশের যে পররাষ্ট্রমন্ত্রীরা ওরা গ্রাহ্যই করলো না, অথবা নাকচ করে দিল। তো এর ফলে তখন রাশিয়ার একটু হলো মন খারাপ হবে কিনা, এবার সবাই মিলে আমরা একটাই গ্রুপ, এবার আমি কিছু কিছু প্রস্তাব দিলাম এবং তোমরা সেটাকে নাকচ করে দিলে, তো এর ফলে আমার একটু মনে হলো তো হিংসা হবেই বা একটু রাগ হবেই, ঠিক আছে। এবার ডাইরেক্ট আমি বলতে পারছি না, তো এইরকম অবস্থা। তো এর ফলে এই যে মলোটোভ, তাহলে এখানে বলেছে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী মলোটোভের সঙ্গে অন্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তীব্র পার্থক্য ঘটে। তার মধ্যে এবার কিছু কিছু আমরা বলছি, যেমন এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে ইটালি।
আমরা জানি যে অক্ষর শক্তির মধ্যে একটা দেশ হচ্ছে ইটালি। এবার ইটালির দুটো উপনিবেশ ছিল, একটা হচ্ছে ক্রিয়েস্ট, অবশ্যই ভালো মতো করে মনে রাখতে হবে ক্রিয়েস্ট, আর একটা হচ্ছে ত্রিপলি। তাহলে ইটালির দুটো উপনিবেশ ছিল, একটা হচ্ছে ক্রিয়েস্ট আর একটা হচ্ছে ত্রিপলি। এগুলো নামগুলো অবশ্যই বইয়ে পাবে। এবার রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী মলোটোভ, এবার তিনি প্রস্তাব দিলেন যে এই ক্রিয়েস্ট যে উপনিবেশটা আছে এটা এক কাজ করা হোক, যে যুগোস্লাভিয়া যে আছে দেশটা তার সঙ্গে যুক্ত করা হোক। ঠিক আছে, তাহলে কার সঙ্গে যুক্ত করতে বলছিল ক্রিয়েস্টকে? যুগোস্লাভিয়া। তাহলে প্রশ্ন আসতে পারে যে ক্রিয়েস্টকে কোন রাষ্ট্রের সঙ্গে বা কোন দেশের সঙ্গে রাশিয়া যুক্ত করতে চাইছিল? যুগোস্লাভিয়া। এবং ত্রিপলি যে উপনিবেশটা আছে, এই ত্রিপলিকে বলছিল যে এটা রাশিয়ার একটা ওছি অঞ্চল হিসেবে গণ্য করা হোক। তাহলে কিসের? রাশিয়ার ওছি অঞ্চল। ওছি অঞ্চল, এই ওছি অঞ্চলটা যে আছে বা ওছি পরিষদ আমরা পরবর্তীতে পাবো, সম্মিলিত জাতিপুঞ্জ যখন আমরা পড়ব সেখানে যে একটা বিভাগ আছে সেটা হচ্ছে ওছি পরিষদ। ওছি পরিষদ অ্যাকচুয়ালি ওছি কথাটা যদি আমরা ভাবি কি হবে, মনে করো যে আমরা বলি না একদম রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে। তো এই যে প্রস্তাবগুলো দিল মলোটোভ, যে এই যে ইটালির যে দুটো উপনিবেশ ক্রিয়েস্ট এবং ত্রিপলি, এই ক্রিয়েস্টকে যুগোস্লাভিয়ার সঙ্গে যুক্ত করা হোক, ঠিক আছে, আর ত্রিপলি কি যে রাশিয়ার একটা ওছি অঞ্চল হিসেবে গণ্য করা হোক। কিন্তু এবার বাকি যে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, ইউএসএ, এরা এবার সেটাকে গ্রহণ করলো না। বোঝা গেল তাহলে এইটুকু। তাহলে প্রথম যে আমরা কারণটা দেখতে পাচ্ছি যে ইটালিকে কেন্দ্র করে, তাহলে ইটালির মধ্যে আমরা দুটো উপনিবেশ দেখলাম, কি কি? একটা হচ্ছে ক্রিয়েস্ট, একটা হচ্ছে ত্রিপলি। এবার রাশিয়া কি চেয়েছিল? ক্রিয়েস্টকে যুগোস্লাভিয়ার সঙ্গে যুক্ত করতে চেয়েছিল এবং ত্রিপলিকে কি বললো যে এটা রাশিয়ার একটা ওছি অঞ্চল, অর্থাৎ মনে কর সেই দেখভাল করবে এরকম। তো এর ফলে তার যে প্রস্তাব, এই দুটো প্রস্তাব দুটো মলোটোভের যে প্রস্তাব দুটো বাকি যে রাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তারা কি গ্রহণ করলো না। এর ফলে রাশিয়ার একটু মনোমালিন্য তো হবেই। এটা গেল প্রথম কারণ। তাহলে প্রথম কারণটা বোঝা গেল যে কি? প্রথম কারণটা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ের এই যে প্রথম ইস্যুটা, সেটা হচ্ছে ইটালির সমস্যা। তা ইটালি, আবার বলছি যাতে পরবর্তী অসুবিধা না হয়, যে ইটালির দুটো উপনিবেশ ছিল, একটা হচ্ছে ক্রিয়েস্ট, একটা হচ্ছে ত্রিপলি। এবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মলোটোভ প্রস্তাব দিল যে ক্রিয়েস্টকে যুগোস্লাভিয়ার সঙ্গে যুক্ত করতে এবং ত্রিপলিকে রাশিয়ার একটা ওছি অঞ্চল হিসেবে গণ্য করতে। কিন্তু বাকি যে পররাষ্ট্রমন্ত্রী সেগুলা তারা এটাকে গ্রাহ্য করলো না। দ্বিতীয় যে আমরা বিষয়টা দেখব সেটা হচ্ছে পারস্য সমস্যা। পারস্য সমস্যা কি? পারস্য বলতে গেলে বর্তমান যে ইরান, ঠিক আছে, পারস্যের বর্তমান নাম কি? ইরান। আর আমরা এখনো কি জানি ইরান কিসের জন্য বিখ্যাত? তৈল খনি হিসেবে, তেলের জন্য, তাই না? তাহলে ইরানে আমরা কি তেল দেখি? তৈল খনি। এবার এখানে বিষয়টা খুব ইন্টারেস্টিং যে পারস্য সমস্যাটা কি জিনিস। ইরানে 1946 সালের আগে পর্যন্ত ইউএসএসআর মনে করো যে নিয়ন্ত্রণ করত। ইউএসএসআর এর আর্মি বাহিনী এখানে থাকতো। তাহলে এরা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1946 সাল পর্যন্ত পারস্যকে কে নিয়ন্ত্রণ করতে? ইউএসএসআর। এবার পরবর্তী সময়ে যখন এই যে চুক্তিগুলো হচ্ছে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে, এবার রাশিয়া বা ইউএসএ এবার দেখছে যে পারস্যের উপর কার নিয়ন্ত্রণ? রাশিয়া। এবার এটাকে তো কন্ট্রোল করতে হবে। তখন ইউএসএ এই পারস্য বা ইরানের যে সরকার আছে তার উপর চাপ দিতে লাগলো। ঠিক আছে, কি দিতে? প্রেশার দিতে লাগলো। কি বললো? যে এক কাজ করো, তোমাদের সঙ্গে রাশিয়ার যে চুক্তিটা ছিল ওখানে আর্মি থাকবে, কিন্তু ওটা চুক্তি তো প্রায় খতম হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। এর ফলে তোমরা তাকে চাপ দাও যে সেই তোমাদের দেশ থেকে রাশিয়া যাতে তার আর্মি অর্থাৎ সেনাবাহিনী তুলে নেয় বা নিজের দেশে বলে ডেকে নেয়।
তো এরকম এবার ইউএস এর চাপে পারস্য তাই করলো এবং দেখা যায় যে 1946 সালেই রাশিয়া তার বাহিনী নিজের দেশে পাঠিয়ে নেয়। পরবর্তী সময় এবার কি হলো, আমেরিকা খুবই চালাক এবং খুবই কূটনীতি একটা দেশ। এবার এরা কি করলো যে এদিকে বন্ধু, ইউএসএ এই পারস্যের যে সেনাবাহিনী আছে এদেরকে মনে করো যে প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানে একটা জাস্ট অজুহাত যে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউএসএ কি করলো, এই দেশে মনে করো তাদের আর্মি সেন্ড করলো এবং বলা হলো যে পারস্যের উপর অন্য কোনো দেশের আর্মি বা সেনাবাহিনী প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এরকম করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময় ইউএসএ এই পারস্যকেও প্রায় নিজের দিকেই টেনে নিচ্ছিল। তো এর ক্ষেত্রে রাশিয়া একটু হলো মনোমালিন্য হবে। তা বোঝা গেল তাহলে ইটালির সমস্যা। প্রথমে আমরা কি দেখলাম, ইটালির সমস্যা। নেক্সট একটা আমরা দেখতে পাচ্ছি পারস্য সমস্যা। এবার এই দুইটা গেল মূলত মেইন কারণ, এবং পরবর্তীতে আমরা আরো দেখব যেমন চীন। চীন সমস্যা। এবার চীনটি কি, কোথাও বুঝতে না পারলে পরে অবশ্যই আমাকে বলবে যে চীন সমস্যাটা কি হচ্ছে। এবার আমরা জানি চীন হচ্ছে কমিউনিস্ট, মনে করো যে সমর্থনকারী একটা দেশ, কমিউনিস্ট। অর্থাৎ এবার কমিউনিস্ট এবং রাশিয়া প্রায় একই। এর ফলে চীন যদি কমিউনিস্ট সমর্থিত একটা দেশ হয় তাহলে আমেরিকা কি এটাকে সহ্য করতে পারবে? অবশ্যই পারবে না। এবার আমরা জানি এবার চীনে 1941 সালে কার নেতৃত্বে, মাও জেদং। এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমরা যখন ছোট ছিলাম তখন মাও জেদং এর সম্পর্ক আমরা পড়েছিলাম। এই যে মাও জেদং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, তো কমিউনিস্ট পার্টি যখন চীনের ক্ষমতায় এলো, এবার সেই সরকারকে এবার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এরা কি সমর্থন করবে? এরা তো কমিউনিস্ট, অর্থাৎ সাম্যবাদী নীতির উপর ভিত্তি করে এটা সরকার চালাবে। এর ফলে অবশ্যই যে সমর্থন করবে না সেটা বোঝাই যায়। একমাত্র তাহলে কে সমর্থন করলো? রাশিয়া। বোঝা গেল? এবার রাশিয়া যখন সমর্থন করলো, বাকি একটা দেশও সেই সরকারকে সমর্থন করলো না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি কোন নীতিতে বিশ্বাসী? সাম্যবাদী। আর সাম্যবাদী নীতির জন্যই তো, মানে মতাদর্শগত পার্থক্যের জন্যই তো রাশিয়া এবং ইউএসএ একেবারে একে অপরের মনে করেন মুখও দেখতে চায় না। এর ফলে সেই চীন যদি এবার কমিউনিস্ট বা সাম্যবাদী নীতির উপর ভিত্তি করে সরকার তৈরি করে, তাহলে অবশ্যই রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ একে সমর্থন করবে না। বোঝা গেল এটুকু? এবার এখানে আরেকটা কাহিনী আছে, যেমন আমরা যদি দেখি মালদ্বীপের কথা যদি আমরা এখন ভাবি, বোঝা গেল মালদ্বীপ বা বাংলাদেশ, ঠিক আছে, বাস্তব উদাহরণ যেগুলো আমরা বলছি, যে এবার মালদ্বীপের যে আগের রাষ্ট্রপতি ছিল সে ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখলো, কিন্তু পরবর্তী বর্তমান যে রাষ্ট্রপতি আছে এবার এ নিজেকে ক্ষমতায় আনার জন্য অবশ্যই ভারত বিদ্বেষী হয়ে গেল। বোঝা গেল? এবার ভারত বিদ্বেষী মানে কি? ভারতকে দেখতে পাচ্ছে না। এর ফলে চীন অবশ্যই ওকে সাহায্য করছে, কারণ চীনের শত্রুকে ভারত। এর ফলে তো অবশ্যই বন্ধু, মানে শত্রুর শত্রু পরম বন্ধু একটা হয়, ঠিক আছে। মনে করো যে আমার শত্রুর এবার তোরও শত্রু, এর ফলে এর কি হবে যে তুমি আমার একদম পরম মিত্র হয়ে যাবে, কারণ আমাদের দুজনের টার্গেট কি থাকবে? যে ওকে ক্ষতি করা বা ওকে শেষ করা। তো সেম। এর ফলে বর্তমানে যেমন আমরা একটা দেখতেছি বাংলাদেশে ওই যে ভারতের পণ্য বয়কট, ঠিক আছে, এটা কিছুই না, এগুলো হচ্ছে একটা এজেন্ডা, ঠিক আছে। কিছু কিছু লোক সব দেশেই থাকবে যারা শুধু নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্যই এগুলো করে। এবার আমরা যদি তাই দেখি, এবার মনে করো যে বাংলাদেশ এবার আমাদের পণ্য বর্জন করছে, ভালো কথা। এবার আমরা যদি বাংলাদেশের পণ্য বর্জন করি এবং বাংলাদেশকে যদি আমরা বর্জন করি, তাহলে একেবারে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ বাংলাদেশ সম্পূর্ণভাবে চিকিৎসার ক্ষেত্রে ভারতের উপরেই নির্ভর। বোঝা গেল? এবার অত দূরও যেতে লাগবে না। আমরা যদি জলপাইগুড়িতেও দেখি, জলপাইগুড়ির অনেক যেমন এন হালদার বলে একজন চর্ম বিশেষজ্ঞ আছেন না হয়, ঠিক আছে। এবার আমরা একবার ওখানে গেছিলাম, তো ওইখানে ওই ডাক্তারের কাছে বাংলাদেশ থেকে লোক আসছে দেখানোর জন্য। তাহলে এটাই ভালো, একই রকম করে। এবার যেটা জিনিস ভালো সেটা অবশ্যই ভালো, যেমন আমরা কি বাংলাদেশের প্রাণ যে কোম্পানি আছে সেই প্রাণ কোম্পানির যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি না, অনেক ভালো সেই কোম্পানির যে প্রোডাক্টগুলো, একই রকম করে এটাই তো মেইন হচ্ছে এগুলো এজেন্ডা, ঠিক আছে, যে আমরা এটা।
তো এখানেও সেম, এই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বা কমিউনিস্ট বা সাম্যবাদী নীতির উপর ভিত্তি করে মাও জেদংয়ের দল এই যে চীনে সরকার গঠন করলো এবং সেই সরকারকে শুধুমাত্র রাশিয়া ছাড়া কেউ স্বীকৃত দিল না। এবার উল্টো দিকে যদি আমরা দেখি সেম একই রকম করে ওই মালদ্বীপের মতোই বা বাংলাদেশের মতোই কিছু একজন যারা ভারত বিদ্বেষী সেম একই রকম করে এখানে আরেকজন লোকের নাম আমরা দেখব, তার নাম হচ্ছে জিয়াং জিয়েসি, ঠিক আছে, এ উল্টা। এবার এ কি করলো, এবার এই যে মনে কর যে কমিউনিস্ট বিরোধী, যে বোঝা গেল, কমিউনিস্ট বিরোধী হওয়ায় বা এর ফলে চীনের মূল ভূখণ্ড থেকে তাকে কি করা হলো, বিতাড়িত করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো। এবং সে কোন একটা ফরমোজা একটা দ্বীপ বলে জায়গা আছে, সেই জায়গাটার বর্তমান নাম হচ্ছে তাইওয়ান। তাহলে এটা মনে রাখতে হবে, ফরমোজা দ্বীপের বর্তমান নাম কি, তাইওয়ান। এবার সে অর্থাৎ জিয়াং জিএসি এবার সে তাইওয়ান দ্বীপে গেল, গিয়ে একটা জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করলো। এবার জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করার ফলে এবার রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এরা তো দেখছে যে এটা কি, যে চীনের যে কমিউনিস্ট যে সরকার তার বিরুদ্ধে, তাহলে এ তো আমারই পরম বন্ধু। এবার এরা সবাই একসঙ্গে একে কি দিয়ে দিল, সেই সরকারকে, এই যে জাতীয়বাদী যে সরকার সেই সরকারকে সমর্থন করলো। এবং সমর্থন যে করলো শুধু তাই নয়, নিরাপত্তা পরিষদ, অর্থাৎ আমরা যখন সম্মিলিত জাতিপুঞ্জ পড়ব, সেই সম্মিলিত জাতিপুঞ্জের একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে। সেই নিরাপত্তা পরিষদের কি হলো, যে সদস্য পদ দিল এবং স্থায়ী সদস্য পদের মর্যাদাও লাভ করে। স্থায়ী সদস্য বলতে কি, এবার বর্তমানে আমরা দেখি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা দেশ, 5টা, মনে থাকবে। এগুলো একটু বলে যাচ্ছি যে নিরাপত্তা সম্মিলিত জাতিপুঞ্জের যে একটা নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টি। এবং এই 5টি দেশের একটা যেটা সব থেকে বড় পাওয়ার সেটা হচ্ছে ভেটো, ঠিক আছে। ভেটো অর্থাৎ নাকচ করার যে একটা ক্ষমতা সেটা থাকে। এবার কোনো সময় পরবর্তী যখন আমরা কোরিয়ার সমস্যাটা পড়বো, সেখানে আমরা এই ভেটো প্রয়োগটা আমরা ভালো মতো করে বুঝতে পারবো। ভেটো প্রয়োগটা কি, এবার আমরা পাকিস্তানের সঙ্গে আমরা যুদ্ধ করব। এবার স্থায়ী পরিষদ, এখানে যে নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য সেটা হচ্ছে ইউএসএ, রাশিয়া, এখন আর ইউএসএসআর বলা যাবে না, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স অ্যান্ড চায়না। তো এই 5টা দেশ বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য, বোঝা গেল এটুকু। এই স্থায়ী সদস্যগুলো, এবার আমরা কি করলাম, এমন পরিস্থিতি হলো যে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ করতেই হবে। সব দেশেই সমর্থন করলো, ইউএসএও সমর্থন করলো, রাশিয়াও সমর্থন করলো, ব্রিটেনও সমর্থন করলো, ফ্রান্সও। কিন্তু চায়না যেহেতু পরম বন্ধু পাকিস্তান, যদিও শুধুমাত্র অন্য কোনো দেশকে মারার ধান্দাই আছে, ঠিক আছে। আমরা এখন চায়না একদম পাকিস্তানকে তো শেষই করে দিল। পাকিস্তানের এই অবস্থার জন্য চায়না অনেকভাবে দায়ী। এবার যখন আমরা বিশ্বায়ন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এরা কি করে, যে প্রথমে লোন দেয়, যে এরকম করে লোন নেয়, পরবর্তী সময় যখন লোনের পরিমাণ একদম সুদে আসলে প্রচুর হয়ে যায় তখন এরা মাথা চাড়া দিবে যে আমাদের এখন এটা লাগবে ওটা লাগবে। মালদ্বীপেরও অবস্থা খারাপ করে দিল এই চায়না। তো সেম এখানে চায়না বলল যে না, আমি এটাকে সমর্থন করি না। ও কি ক্ষমতা প্রয়োগ করলো, ভেটো পাওয়ার। এই ভেটো পাওয়ার কথার অর্থ হচ্ছে নাকচ করা যে ক্ষমতা। ভারতের মধ্যে যেমন রাষ্ট্রপতি যে আছে, যখন আমরা রাষ্ট্রপতি সম্পর্কে পড়বো, সেই রাষ্ট্রপতির একটা ক্ষমতার মধ্যে আমরা দেখবো ভেটো ক্ষমতা। তাহলে বোঝা গেল। তো এই যে তাহলে নিরাপত্তা স্থায়ী সদস্যের পদের মর্যাদা লাভ করে। তাহলে এর ফলে রাশিয়ার সঙ্গে এই যে আমেরিকা বা অন্য যে দেশগুলোর সম্পর্ক খারাপ হতে লাগলো। তাহলে চায়নার সমস্যাটা বোঝা গেল। চায়নার সমস্যাটা আরেকবার বলে দিচ্ছি আমি। চায়নার সমস্যাটা হচ্ছে, চীনে একটা দল আছে, একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি একটা দল আছে। এ কোন নীতিতে বিশ্বাসী, সাম্যবাদী নীতিতে বিশ্বাসী। সাম্যবাদী নীতিতে বিশ্বাসী, যেটা কারা সমর্থন করে, রাশিয়া সমর্থন করে। কারণ আমরা প্রথমেই দেখলাম যে রাশিয়ার সঙ্গে আমেরিকার যে মত পার্থক্য সেটাই হচ্ছে মতাদর্শগত। কারণ রাশিয়া কি নীতি সমর্থন করে, সাম্যবাদী, অর্থাৎ সেখানে সরকার থাকবে এবং সরকার সম্পূর্ণ দেশটাকে শাসন করবে। অন্যদিকে ইউএসএ পুঁজিবাদী,
তাহলে পুঁজিবাদী। বোঝা গেল? এই মতাদর্শগত কারণেই তো রাশিয়ার সঙ্গে ইউএসএর একটা পার্থক্য বা ঠান্ডা লড়াই চলছে। এবার যখন চীনে যে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এলো, কার নেতৃত্বে? মাও জেদং এর নেতৃত্বে। তাহলে চীনে কোন সরকার ক্ষমতায় এলো? এই যে মাও জেদং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, অর্থাৎ সাম্যবাদী নীতি। এরপরে আমেরিকা ওই সরকারকে কোনোদিনও সমর্থন করবে, কারণ নীতিটাই তো আলাদা। বোঝা গেল তাহলে এইটুকু? এবার একমাত্র তাহলে কোন দেশ তাহলে এই সরকারকে সমর্থন করলো? সোভিয়েত ইউনিয়ন। বোঝা গেল? সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া এই যে চীনে যে কমিউনিস্ট পার্টির যে সরকার গঠন হলো সেটাকে সমর্থন করলো। বাকি আর কোনো রাষ্ট্রই সরকারকে স্বীকৃতি দেয়নি, যেটা ন্যাচারালি হবেই। এবার সেখানে আমরা আরেকটা ব্যক্তির নাম পাই, যার নাম কি ছিল? জিয়াং জিয়েসি। বোঝা গেল? তাহলে এ হচ্ছে জিয়াং জিয়েসি কমিউনিস্ট বিরোধী। এবার কমিউনিস্ট বিরোধী হওয়ায় সেই দেশের সরকার একে কি করা হলো, যে নিজের যে মূল ভূখণ্ড সেখান থেকে নির্বাসন করা হলো, অর্থাৎ তাড়িয়ে দেওয়া হলো। এবার এ কি করলো? ফরমোজা বলে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে গেল এবং সেই ফরমোজা বর্তমান নাম কি? তাইওয়ান। এবং সেই দ্বীপে গিয়ে একটা জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করলো, যেটা কমিউনিস্ট বিরোধী। এর ফলে তাহলে তো আমেরিকা সহ বাকি যে দেশগুলো আছে ওরা তো একদম সমর্থন করবেই, কারণ এ কি, যে চীনের যে মূল যে সরকার আছে কমিউনিস্ট পার্টির, তার বিরুদ্ধে। তার মানে কি, যেটা বারবার বলছে যে শত্রু আমার বন্ধু। তাহলে এই যে জিয়াং জিয়েসি কমিউনিস্ট পার্টি বিরোধী, তাহলে সে রাশিয়ারও বিরোধী। এর ফলে এই সরকারকে রাশিয়া, আমেরিকা সহ অন্যান্য দেশগুলো সমর্থন করলো। শুধুমাত্র যে সমর্থন করলো তাই নয়, নিরাপত্তা পরিষদে আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জ একটা গুরুত্বপূর্ণ বিভাগ, সেখানেও সদস্য পদ দিল এবং স্থায়ী সদস্য পদের মর্যাদাও দিয়ে দিল। বোঝা গেল এইটুকু? এর ফলে তখন রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা মতভেদ দেখা দিবেই। এর ফলে ঠান্ডা লড়াই শুরু হলো। বোঝা গেল এইটুকু? আর কোথাও অসুবিধা আছে? তাহলে আবার নয় আরেকবার বলে দিচ্ছি, যে কমিউনিস্ট পার্টি যে আছে মাও জেদং এর নেতৃত্বে সাম্যবাদী নীতির উপর বিশ্বাসী। এর ফলে রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ একে সমর্থন করলো না। এখানে আরেকজন ব্যক্তির নাম পাচ্ছি, জিয়াং জিয়েসি। এ কমিউনিস্ট বিরোধী ছিল, একে মূল ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং সে ফরমোজা দ্বীপে, অর্থাৎ যেটা বর্তমান তাইওয়ান নাম, সেখানে গিয়ে একটা জাতীয়তাবাদী সরকার গঠন করলো। এর ফলে সেই সরকারকে আমেরিকা সহ বাকি দেশগুলোও কি করলো? সমর্থন করলো এবং তাকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের মর্যাদাও দেওয়া হয়। বোঝা গেল এটুকু? তাহলে চীন সমস্যা। এখানে আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে জার্মানি। জার্মানির সমস্যা, এটা একটু জাস্ট শর্ট করে বলেছি। এবার জার্মানি যে আছে, জার্মানিও আমরা প্রথমেই দেখলাম যে যখন হিটলার পোল্যান্ডকে আক্রমণ করলো তার পরের দিনেই ব্রিটেন জার্মানিকে আক্রমণ করলো। পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এদের মধ্যে আলোচনা হচ্ছে। এবার এখানেও রাশিয়ার সঙ্গে আমেরিকার মতপার্থক্য দেখা যায়। এবার জার্মানিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ব জার্মানি, একটা হচ্ছে পশ্চিম জার্মানি। পূর্ব জার্মানিতে প্রাধান্য থাকে রাশিয়া, আর পশ্চিম জার্মানিতে প্রাধান্য থাকে ইউএসএ। এরকম, তো এটা এরকম। তো এই ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে পশ্চিম জার্মানি যে আছে ইউএসএ, এই পশ্চিম জার্মানিকে একটা আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। আর এর ফলে যখন পশ্চিম জার্মানিকে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলো, এবার রাশিয়া টেনশনে পড়ে গেল যে পূর্ব জার্মানির ভবিষ্যৎ কি হবে। তো এই নিয়েও মতপার্থক্য দেখা যায়। তাহলে বোঝা গেল এইটুকু। নেক্সট যে পর্যায়, দেখবো আমরা দ্বিতীয় পর্যায় থেকে আজকে সমাপ্ত করতে হবে। দ্বিতীয় পর্যায়ের সময়কালটা হচ্ছে 1950 থেকে 53। এটাও খুব ইন্টারেস্টিং একটা কাহিনী। এটা হচ্ছে কোরিয়াকে কেন্দ্র করে। কোরিয়া বর্তমানেও আমরা কি দেখি, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একে অপরের মনে করো ভারত পাকিস্তান, ঠিক আছে? হ্যাঁ,
বর্তমানে তাই তো দেখা যায়। এই যে উত্তর কোরিয়ার একটা যে রাষ্ট্রপতি মানে মেন যে ব্যক্তি, কি নাম যেন, একদম চুল ছোট ছোট, তাই না? কি বেশ ভালোই নামটা, হ্যাঁ, কিং জং নাকি। তো এই যে এবার একদম দুর্দর্শ, একদম মানে কোনো ভয় টয় তো নাই, আমেরিকাকে ও পাত্তা দেয় না, যে কোনো ব্যাপার না, যেটা করবো তো করবোই। তো এর কাহিনীটা আমরা এখন জানবো যে কেন এরকম। বর্তমানে যেমন আমরা দেখি যে ভারত এবং পাকিস্তানও কি আগে একটাই ছিল, ঠিক আছে, পরবর্তীতে যখন বিভক্ত করা হলো, তার ফলে এখন আমাদের মধ্যে এই সম্পর্ক। সেম একই রকম করে কোরিয়া, এই কোরিয়াকেও দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উত্তর কোরিয়া আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর উত্তর কোরিয়ায় কার কার প্রভাব থাকে? রাশিয়া। আর দক্ষিণ কোরিয়া থাকে ইউএসএ। বোঝা গেল? এবার তার মানে ন্যাচারালি দেখাই যাচ্ছে যে উত্তর কোরিয়া তাহলে কি হবে, সাম্যবাদী নীতি চালু হবে, এবং দক্ষিণ কোরিয়ায় তো ওদের পুঁজিবাদী বা ইউএসএ এর সমর্থিত যে এসে ওইটাই। ভালো কথা। তো এরকম হলো। এবার আমেরিকা খুবই চালাক, এখানে আমরা একটা ব্যক্তির নাম পাবো, সিং ম্যান রি। তাহলে সিং ম্যান রি এই ব্যক্তি 1950 সালের জুন মাসে একটা অভিযোগ করে, অর্থাৎ আমেরিকা শিখাই দিছে। এবার যেমন অভিযোগ জানাতে তো কোনো ব্যাপারই না, বর্তমানে আমরা অনেক দেখি এবার কারোর সাথে এবার কিছুই হয় নাই, বিশেষ করে আমরা যখন দেখি পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয়, এবার যখন থানায় গিয়ে দায়ের করে এফআইআর, মানে কোনোদিনও টাচও করে নেই, তবু বলে দিচ্ছে কি আমার সঙ্গে আমার গায়ে হাত দিছে, ঠিক আছে। অন্যদিকে আবার কি যে এবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এবার অভিযোগ জানাতে কোনো ব্যাপার না, অভিযোগ জানানোর ফলে পরবর্তীতে এটা আবার মীমাংসা করতে হবে। বোঝা গেল? তো এখানেও সেম একই রকম করে আমেরিকার কথা মতো এই সিং ম্যানরি যে আছে, এই সিং ম্যানরি 1950 সালের জুন মাসে কি একটা অভিযোগ করে যে উত্তর কোরিয়া আমাদেরকে আক্রমণ করার জন্য সীমানা অতিক্রম করেছে। বোঝা গেল? তাহলে সিং ম্যানরি অভিযোগ করে যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করার জন্য সীমানা অতিক্রম করেছে। তো এরকম যখন আক্রমণ মনে করো যে অভিযোগ করা হলো, বর্তমানে যখন আমরা আমাদের এখনো এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে কাশ্মীর যে সমস্যা, ঠিক আছে, সেই কাশ্মীর সমস্যার যে এখনো সমস্যার সমাধান হচ্ছে না, কারণ কি এখন ওই কেসটা মনে করো যে সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে চলে গেল। এবার সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে যখন যাবে, তখন তো গোটা বিশ্বের জন্য তাকে সময় দেবে, এর ফলে ওইখানে সমস্যাই হয়েই আছে। এবার এর জন্যই যে আমরা গ্রামের ক্ষেত্রে বা যে কোনো একটাই হোক, যে আমাদের মধ্যে সমস্যা আছে বিশেষ করে, তাহলে আমরা কি করতে পারি, যে সালিসির মাধ্যমেই হোক বা বৈঠক করে আমাদের সমস্যার সমাধান করা উচিত। যখনই কোর্টের আন্ডারে চলে যাবে, আমরা জানি যে কোর্টের আন্ডারে চলে গেলে একেবারে দীর্ঘদিন ধরে একটা থাকেই। এবার পরবর্তী সময়ে দেখা যায় যে একেবারে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। সেম একই রকম করে এখানেও সিং ম্যানরি অভিযোগ করলো যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করার জন্য সীমানা অতিক্রম করছে। বোঝা গেল? তো এবার ভালো কথা, এই নিয়ে তখন তারা কোথায় চলে গেল? সম্মিলিত জাতিপুঞ্জে। এবার সম্মিলিত জাতিপুঞ্জে চলে গেল। এবার এখানে নিরাপত্তা পরিষদ যেটা বললাম, যে নিরাপত্তা পরিষদে তখন অভিযোগ জানানো হলো যে আপনারা তাহলে উত্তর কোরিয়াকে একটি আক্রমণকারী দেশ হিসেবে ঘোষণা করেন, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই জানি উত্তর কোরিয়া উত্তর কোরিয়াকে কে সমর্থন করে? রাশিয়া। আর সম্মিলিত জাতিপুঞ্জে আমরা এখনই দেখলাম যে একটা কি বলবো স্থায়ী সদস্য দেশকে রাশিয়া। এবার রাশিয়ারও কি ক্ষমতা থাকবে তাহলে? ভেটো, তাই না? তো ভেটো পাওয়ার থাকবে। এবার রাশিয়া বললো কোথায়, এরকম কখনোই হয় নাই, তাই না? আমরা এটাকে তো মানছিই না, এরকম হয়ই নাই। হ্যাঁ, এবার তোমরা শুধু মিথ্যা মিথ্যা অভিযোগ জানাচ্ছ, ঠিক আছে। এবার রাশিয়া বলে ধর কোনোদিনও হয় নাই। এত উত্তর কোরিয়া কত একটা ভালো দেশ, ও একদম শান্তিপ্রিয়, তাই না? শুধু মাঝে মাঝে একটু এখন বর্তমানে যেমন দেখি এরকম না, খুব শান্তিপ্রিয়, ও আক্রমণ করবে হতেই পারে না। ও রাশিয়া তখন কি ক্ষমতা প্রয়োগ করলো? ভেটো। বোঝা গেল? তাহলে ভেটো পাওয়ার ও প্রয়োগ করলো। এবার এদিকে আমেরিকাও তো নাছড় বান্দা, যে আমি এটার হাত দিছি মানে এটাকে আমাকে দখল করতেই হবে, বা যেন তেন প্রকারে হোক আমাকে একে আমার আন্ডারে আনতেই হবে। এ তখন বললো যে ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে। এবার নিরাপত্তা সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে একটা আমরা দেখব সাধারণ সভা। সাধারণ সভা হচ্ছে একটা বিভাগ। এই সাধারণ সভাতে কি হয়, মনে করো যে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই সাধারণ সভার সদস্য,
কিন্তু নিরাপত্তা পরিষদে আমরা কি দেখব যে 15টা দেশ মেইনলি থাকে। নিরাপত্তা পরিষদে কয়টা দেশ থাকে? 15টা, যার মধ্যে 5টা হচ্ছে কি স্থায়ী আর 10টা হচ্ছে অস্থায়ী। এবার আমেরিকা বলছে ভালো কথা যে উত্তর কোরিয়াকে তোমরা সমর্থন করছো, তা তো আমি অন্য এবার একটা ট্রিক্স খাটাবো। তো সেই ক্ষেত্রে আমরা একটা দেখতে পাই যে এচিসন পরিকল্পনা, এর উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে সাধারণ সভায় 1950 সালে এটা প্রস্তাব পেশ করা হলো। এর ফলে তখন তারা কি জানালো যে নিরাপত্তা পরিষদ শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে অসমর্থ অর্থাৎ সমর্থন বা সার্থক ভূমিকা পালন করছে না। এর জন্য তখন আমেরিকা সাধারণ সভাকে সেই দায়িত্ব নিতে বলে। তাহলে বোঝা গেল। এবার আমরা একটু আগেই বললাম যে সাধারণ সভা হচ্ছে গোটা দেশে বা গোটা দুনিয়ার জন্য একটা সাধারণ সভা। সাধারণ সভা মানে কি? জেনারেল যে মিটিং আমরা বলি। তো এক্ষেত্রে এবার আমেরিকা ঘোষণা করলো বা আমেরিকা বলল যে নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিজ দায়িত্ব পালনে অসমর্থ। বোঝা গেল? এটা কে বললো? আমেরিকা জানাচ্ছে। এবার তখন তারা বলল যে এক কাজ করা হোক, তাহলে সেই দক্ষিণ কোরিয়া তো এখন একটা মানে বিপদের মুখে আছে। উত্তর কোরিয়া যদি এটা করেও তাহলে দক্ষিণ কোরিয়া খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তাহলে কি করা হোক যে সম্মিলিত জাতিপুঞ্জ থেকে সেনাবাহিনী পাঠানো হোক দক্ষিণ কোরিয়ায়। বোঝা গেল? যাতে উত্তর কোরিয়া যদি আক্রমণ করে তাহলে সেই দক্ষিণ কোরিয়া সেটাকে যাতে মোকাবিলা করতে পারে। এইভাবে সম্মিলিত জাতিপুঞ্জের নাম করে আমেরিকা তখন কি করলো? দক্ষিণ কোরিয়ার একদম প্রচুর সেনাবাহিনী পাঠাই দিল। ঠিক আছে, মানে এইরকম করেই দক্ষিণ কোরিয়াকে মনে করছে অনেকটা নিজের ইসের দিকে আনা হলো। এর ফলে রাশিয়া ভাবছে এ তো মহা মুশকিল। ঠিক আছে, এরকম মানে পরবর্তী সময় যদি আমরা দেখি যে রাশিয়াকে মানে পদে পদে একদম বলছে তুই হেও হও। ঠিক আছে, কারণ কি? একাই তো এই ক্ষেত্রে, আর বিশেষ করে মত পার্থক্যের জন্যই। আচ্ছা, তাহলে বোঝা গেল দ্বিতীয় পর্যায়টা। তাহলে দ্বিতীয় পর্যায়ে মেইনলি যেটা কোরিয়ার সমস্যা। তাহলে কোরিয়ার সমস্যা, তাহলে আমরা এখন বুঝতে পারছি যে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার কেন এরকম সম্পর্ক এবং উত্তর কোরিয়া কেন দক্ষিণ আমেরিকাকেও পছন্দ করে না, এই কাহিনীগুলোর ফলে। তা বোঝা গেল এইটুকু? কোথাও অসুবিধা হলে অবশ্যই বলবি। তাহলে তৃতীয় পর্যায়টা আমরা পরের দিনেই পড়ব। তাহলে এখান থেকে আমরা যে শর্ট প্রশ্নগুলো হয় সেই শর্ট প্রশ্নগুলো প্রথমে দেখলাম, যেমন ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলছেন, তারপর ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন, তারপর ঠান্ডা লড়াইয়ের মূল যে কারণটা সেই কারণটা কি, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, কিভাবে সমাপ্ত হলো, পটসডাম সম্মেলন কি, তারপর পারস্য সমস্যা, কোরিয়ার সমস্যা, চীন সমস্যা, ইটালির সমস্যা, এগুলো আমরা আলোচনা করলাম। পরের দিনে আমরা তৃতীয় পর্যায় থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখব। আর এখান থেকে বারবার বলা হচ্ছে যে 6 নাম্বারেই আসবে 3টা এমসিকিউ 3টা এসিকিউ, এবং আমরা যদি ভালো মতো করে পড়ি তাহলে 6 নাম্বার অবশ্যই ওঠানো যায়। পরের একদিন একটা ক্লাসে আমরা বান্দুং সম্মেলন কি, তারপরে ন্যাটো, সিয়াটো, মেডো, এগুলো সম্পর্কে আলোচনা করব, কারণ ওগুলোর থেকে প্রচুর আসে যে ন্যাটো পুরো নাম কি, নাম NAM, যখন নাম নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন যখন আমরা পড়বো, পরবর্তীতে সময়ে আমরা শর্ট প্রশ্নগুলো খুব সহজেই করতে পারবো। তার আজকে ছিল এই পর্যন্ত ক্লাস। পরের পর্বে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।